হ্যালো ক্লাস, আজকে তোমাদের ক্লাস 10 এর ভৌতবিজ্ঞানের তাপের ঘটনাসমূহ অধ্যায়টির প্রথম ক্লাস। এবার তাপের ঘটনাসমূহ অধ্যায়ে যাওয়ার আগে আগে আমরা জানি তাপ কী না। তাপ এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয়, বর্জনে বস্তু শীতল হয়। এই তাপ গ্রহণের ফলে সাধারণত পদার্থের অণুগুলির কম্পন ঘটে। এর ফলে কি হয়, তারা একটি শক্তি পায়। এর ফলে তারা কি নিজেদের মধ্যে থাকা বন্ধন থেকে তারা মুক্ত হতে চায়। এই মুক্ত হওয়ার জন্য কি হবে না, তারা একটা অণু থেকে আরেকটা অণু দূরত্ব বাড়বে, আর এই দূরত্ব বাড়ার জন্যই তারা কি প্রসারিত হওয়ার চেষ্টা করবে। অর্থাৎ তাপের প্রসারণ এই ঘটনাটি কি সকল পদার্থের ক্ষেত্রে হয়, কঠিন, তরল ও গ্যাসীয় তিনটি পদার্থের ক্ষেত্রে ঘটবে, কারণ অণুগুলি প্রসারিত হওয়ার চেষ্টা করবে। অর্থাৎ তাপীয় প্রসারণ ঘটনাটি তিনটি পদার্থের ক্ষেত্রে হয়, কঠিন, তরল ও গ্যাসীয়। এবার কঠিন পদার্থের তাপীয় প্রসারণে যেতে গেলে তোমরা সাধারণত লক্ষ্য করবে নিজেরাই যে আমাদের যখন কোনো বোতলের মুখ ধাতব মুখ আটকে যায়, তখন তাকে গরম জলে দিলে তা সহজেই খুলে যায়। এর কারণ কি না, ওই কঠিন ধাতুর তাপীয় প্রসারিত হতে পারে, তাই তার মুখকে সহজেই খুলে দেওয়া যায়। আবার গরুর গাড়ির চাকার রিং বসানোর সময় যে চাকাটির সঙ্গে রিংটি খুব টাইট হয়ে বসে থাকে এবং চাকার তুলনায় রিংটি ছোট হয়, তখন কি করা হয় না, এই তাপীয় প্রসারণের ঘটনাটিকে সাহায্য নেওয়া হয়। তাপীয় প্রসারণের সাহায্যে কি করা হয় না, রিংটিকে প্রথমে উত্তপ্ত করে প্রসারিত করা হয় এবং তারপর তাকে ওই গরুর গাড়ির চাকার মধ্যে লাগানো হয়, যাতে সেটি আটকে যায় এবং শীতল হলে সেটি ক্ষুদ্র হয়ে যায়, ফলে সেটি প্রসারিত হতে পারে। আবার আর কি করা হয় না, তাপীয় প্রসারণের ঘটনাটিকে কাজে লাগিয়ে তোমাদের দেখা হয় রেল লাইনের দুটো পাতের মাঝে কিছু কিছু ফাঁকা থাকে। তার কারণ কি না, রেল লাইনের ওপর যে রেলের পাতটি থাকে তার মাঝে যদি তুমি ফাঁকা না রাখো, তাহলে যখন ট্রেন চলাচল করে তখন তার এতটাই ঘর্ষণ হয় যে তাতে প্রচণ্ড তাপের উৎপন্ন হয় এবং তাপ পাওয়ার ফলে কি হয় না, রেল লাইনের চাকার পাতটি প্রসারিত হবে এবং প্রসারিত হয়ে গিয়ে সেই যে ফাঁকা জায়গাটি রয়েছে সেই ফাঁকা জায়গাটি যুক্ত হয়ে যাবে, তাই তো, প্রসারিত হয়ে ফাঁকা জায়গাটি যুক্ত হয়ে যাবে। এর ফলে রেলগাড়ি অনায়াসে চলে যেতে পারবে। কিন্তু যদি ওই কোনো ফাঁকাই না থাকতো, তাহলে কি হতো, এবার রেল লাইন যেতে গেলে সেই জায়গায় কি প্রসারিত হবে, এর ফলে কি হবে, সেটি লাইনচ্যুত হয়ে যাবে, এর ফলে কি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। এছাড়া তোমাদের আছে কি দ্বিধাতব পাত, অর্থাৎ দুটো ধাতু দিয়ে তৈরি এরকম পাতকেই বলা হয় দ্বিধাতব পাত। এবার দ্বিধাতব পাতের মধ্যে দুটো ধাতু বলতে আমরা নিলাম লোহা আর পিতল। দেখা যায় লোহা আর পিতলের দুজনেরকে যদি একই উষ্ণতা উত্তপ্ত করা হয়, তাহলে দুজনের প্রসারণ একই রকম হয় না। পিতলের প্রসারণ লোহার তুলনায় অনেক বেশি, আবার একই রকমভাবে সংকোচনও পিতলের অনেকটাই বেশি লোহার তুলনায়। এর ফলে আমরা যদি তাকে খুব গরম করি, তাহলে দেখা যাবে পিতল বেশি প্রসারিত হবে, লোহাটি হবে না, এই কারণে পাতটি বেঁকে যাবে। আবার অনুরূপভাবে যদি আমি সংকুচিত করি, তাহলেও দেখা যাবে পাতটি বেঁকে যাবে। তাহলে আমরা পড়লাম কঠিনের তাপীয় প্রসারণ। এবার কঠিনের এই তাপীয় প্রসারণ বলতে গেলে ধরো এটা আমার একটি কঠিন বার, এর কি কি আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর কি আয়তন আছে, তাই তো। তাহলে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ কত প্রকার হতে পারে, 3 প্রকার, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ আর আয়তন প্রসারণ। তাই তো, দৈর্ঘ্য প্রসারণ কি না, দৈর্ঘ্য প্রসারণ তাপ দিলে যদি কঠিন পদার্থের দৈর্ঘ্যের যে প্রসারণ ঘটে তাকেই বলা হয় দৈর্ঘ্য প্রসারণ। এর থেকে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা পেতে পারি। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি জানতে গেলে আমাদের আগে কিছু কিছু জিনিস জানতে হবে। ধরলাম আমি এই বারটির প্রাথমিক দৈর্ঘ্য L1 আর অন্তিম দৈর্ঘ্য L2। কখন হলো অন্তিম দৈর্ঘ্য আর কখন হলো প্রাথমিক দৈর্ঘ্য, ধরলাম T1 উষ্ণতায়, মানে ধরো 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার দৈর্ঘ্য L1। এবার তাকে তাপ দিয়ে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা অর্থাৎ T2 করা হলো, তখন তার অন্তিম দৈর্ঘ্য হলো L2, তাই তো। এর ফলে কি দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটেছে, তাপ বাড়িয়েছি 10 থেকে 20-তে নিয়ে গেছি, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত না L2 - L1। এর ফলে উষ্ণতা বৃদ্ধি কত হলো না T2 - T1, তাই তো। তাহলে এখন আমি যদি বলি পাতটির যা দৈর্ঘ্য ছিল 5 সেন্টিমিটারের দৈর্ঘ্য ছিল, তার যা দৈর্ঘ্য বাড়লো, আমি যদি 10 সেন্টিমিটারের পাত্রে নিতাম, তাহলে তার দৈর্ঘ্য কি আরও বাড়তো, তাই তো। তাহলে আমার এই দৈর্ঘ্য বৃদ্ধি
প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতি। আবার ঠিক একই রকমভাবে এই দৈর্ঘ্য বৃদ্ধি উষ্ণতার সঙ্গে সমানুপাতি, মানে উষ্ণতা যত বাড়াবো দৈর্ঘ্য বৃদ্ধিও তত বাড়বে। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কি না প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতি, আবার দৈর্ঘ্য বৃদ্ধি উষ্ণতার সঙ্গে সমানুপাতি। এখন তোমরা ভেদের নিয়ম অনুসারে কি জানো না, একই জিনিস যদি দুটো রাশির সঙ্গে সমানুপাতি হয় তখন তাদের গুণফলও সেই রাশিটির সঙ্গে সমানুপাতি হবে। তাহলে L2 মাইনাস L1 সমানুপাতি কি L1 ইন্টু T2 মাইনাস T1। আর যখন সমানুপাতি চিহ্নটা ওঠে তখন কি আসে না, তখন সমান সমান দিয়ে, যেখানে সমান সমান আছে সমান সমান দিয়ে একটি ধ্রুবক আসে, তাই তো? এই ধ্রুবকটিকেই বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমি এই লাইনটা আগে লিখেছি আর পরে L2 মাইনাস L1 লিখেছি। তাহলে তার থেকে কি পেলাম না দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কার সঙ্গে সমান সমান কি না L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান সমান কি পেলাম না দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য গুণ উষ্ণতা বৃদ্ধি। এখন যদি আমি বলি প্রাথমিক দৈর্ঘ্য অর্থাৎ L1 ইজিক্যাল টু 1 এবং উষ্ণতা বৃদ্ধি সমান সমান 1 বা একক, তাহলে আমি বলতে পারি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান সমান L2 মাইনাস L1। অর্থাৎ একক দৈর্ঘ্যের কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করলে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে তাই হলো তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইজিক্যাল টু কি না দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য গুণ উষ্ণতা বৃদ্ধি, তাই তো? এর থেকে আমরা ঠিক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক বের করতে পারবো না। কি পেলাম না দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান সমান কি দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য গুণ উষ্ণতা বৃদ্ধি। এখন দৈর্ঘ্য বৃদ্ধি মানে কার একক দৈর্ঘ্যের একক, প্রাথমিক দৈর্ঘ্য মানে কার একক দৈর্ঘ্যের একক, উষ্ণতা বৃদ্ধি মানে কার একক উষ্ণতার একক। তাহলে দৈর্ঘ্যের একক আর দৈর্ঘ্যের একক দুটোই কেটে যায়, তাহলে থাকছে কি না উষ্ণতার একক, তার মানে 1 বাই উষ্ণতার একক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে কি না দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক সমান সমান উষ্ণতার একক। তাহলে আমরা তিনটি জিনিস জানলাম, আলফা ইজিক্যাল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1, বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান সমান কি না দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান সমান দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি। তার থেকে দেখলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক 1 বাই উষ্ণতার একক। তাহলে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কী হবে সেন্টিগ্রেড ইনভার্স। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক সেন্টিগ্রেড ইনভার্স, আর এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কেলভিন ইনভার্স, তাই তো? এখন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যদি আমি মাত্রা বের করতে যাই তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা কি না দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝায় না দৈর্ঘ্যের মাত্রা, তাই তো? দৈর্ঘ্য বৃদ্ধি ছিল তাহলে দৈর্ঘ্যের মাত্রা বাই উষ্ণতার মাত্রা। দৈর্ঘ্যের মাত্রা হয় L, আবার দৈর্ঘ্যের মাত্রা L আর উষ্ণতাকে K দিয়ে বা থিটা দিয়ে লেখা হয় যে কোনো একটি। তাহলে কি না LL কেটে গিয়ে কি আসে না K ইনভার্স বা থিটা ইনভার্স। তাহলে আমরা জানলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক আর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা। ঠিক একই রকমভাবে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কও হবে, যে কোনো বস্তুর ক্ষেত্রফল যদি প্রাথমিক ক্ষেত্রফল S1 থাকে এবং অন্তিম ক্ষেত্রফল হয় S2, যখন উষ্ণতা ছিল T1 তখন তার ক্ষেত্রফল ছিল S1, যখন T2 তখন তার ক্ষেত্রফল S2, তাই তো? তাহলে ক্ষেত্রফল প্রসারণ সমান সমান S2 মাইনাস S1, উষ্ণতা বৃদ্ধি সমান সমান T2 মাইনাস T1। এখন S2 মাইনাস S1 অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি কি প্রাথমিক ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতি, আবার ক্ষেত্রফল বৃদ্ধি কি উষ্ণতার সঙ্গে সমানুপাতি। আর ভেদের সূত্র অনুসারে আমরা কি জানি যে এই দুটোর প্রাথমিক ক্ষেত্রফল এবং উষ্ণতা বৃদ্ধির দুটোর গুণফলও ক্ষেত্রফল বৃদ্ধির সঙ্গে সমানুপাতি হবে, তাই তো? আর এই সমানুপাতি চিহ্নটি উঠলে পরে তোমার কি একটি ধ্রুবক আসে, সেই ধ্রুবকটি বিটা, আর একেই বলা হয় সাধারণত ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমি জাস্ট এই লাইনটা গুছিয়ে লিখেছি, আগে এই অংশটা আগে এখানে লিখেছি
আর তারপর বাকি অংশটা এইখানে লিখেছি। তাহলে তার থেকে আমি বিটার ভ্যালুটা ক্যালকুলেট করেছি, তাই তো? তাহলে বিটা ইজ ইকাল টু কি S2 - S1 বাই S1 ইন্টু T2 - T1, অর্থাৎ ক্ষেত্রফল প্রসারণ বাই প্রাথমিক ক্ষেত্রফল গুণ উষ্ণতা বৃদ্ধি। তাহলে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কে যদি আমি সংজ্ঞা বের করতে চাই তাহলে কি বলবো? না দেখো, নিচেরগুলোকে কি এক ধরতে হয়, অর্থাৎ একক S1 = 1, T2 - T1 = 1, অর্থাৎ ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক সমান সমান S2 - S1 বাই 1 গুণ 1, অর্থাৎ বিটা ইজ ইকাল টু S2 - S1। তাহলে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক কাকে বলা হয়? না আমরা দেখলাম ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক সমান সমান ক্ষেত্র প্রসারণ বাই প্রাথমিক ক্ষেত্রফল গুণ উষ্ণতা বৃদ্ধি। তাহলে সংজ্ঞাটা এরকম দাঁড়াবে যে একক প্রাথমিক ক্ষেত্রফলের যুক্ত কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে ক্ষেত্রের প্রসারণ ঘটবে তাই তার ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, তাই তো? যার ফর্মুলা বিটা ইজ ইকাল টু S2 - S1 বাই S1 ইন্টু T2 - T1। তাহলে এর থেকে আমি ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের এককও বের করতে পারবো। কি হবে না, এককের নিয়ম অনুসারে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের একক বাই ক্ষেত্র প্রসারণের একক বাই ক্ষেত্রফলের একক, মানে দুটোই ক্ষেত্রফলের একক বাই উষ্ণতার একক। তাহলে ক্ষেত্রের একক কেটে গিয়ে কি থাকবে? শুধু উষ্ণতার একক থাকবে, তাই তো? তাহলে বিটার একক আলফার একক কি বেরিয়েছিল? শুধুই 1 বাই উষ্ণতার একক। ঠিক বিটার এককও তাহলে কি আসলো না 1 বাই উষ্ণতার একক। উভয়ের একক কি অন্য কিছুর উপর ডিপেন্ড করলো না, শুধুমাত্র উষ্ণতার উপরই ডিপেন্ড করলো। এক্ষেত্রে বিটার এর একক কি না, সিজিএস পদ্ধতিতে একক দাঁড়াবে সেন্টিগ্রেড ইনভার্স, আর এসআই পদ্ধতিতে একক দাঁড়াবে কেলভিন ইনভার্স। এবার বলেছে ক্ষেত্র প্রসারণের মাত্রা বের করতে গেলে কি আবার ওই একই ফর্মুলা আমরা কাজে নিব, যে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক মানে কি ক্ষেত্র প্রসারণ বাই প্রাথমিক ক্ষেত্রফল গুণ উষ্ণতা বৃদ্ধি, মানে ওপরে কি ক্ষেত্রফলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা গুণ উষ্ণতার মাত্রা, তাই তো? তাহলে এখানে দেখো ক্ষেত্রফলের মাত্রা কি L², নিচেও L², তাই তো? তাহলে দুটো L² কেটে গেল, থাকলো কি শুধু উষ্ণতার মাত্রা, অর্থাৎ কেলভিন কে ইনভার্স বা থিটা ইনভার্স। তাহলে একই রকমভাবে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি পেলাম না দৈর্ঘ্য প্রসারণ বাই প্রাথমিক দৈর্ঘ্য গুণ উষ্ণতা বৃদ্ধি। ঠিক ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক কি পেলাম না ক্ষেত্রফল প্রসারণ বাই প্রাথমিক ক্ষেত্রফল গুণ উষ্ণতা বৃদ্ধি। তাহলে এবার যদি আমি আয়তন প্রসারণ গুণাঙ্কে যাই তাহলে ঠিক একই ঘটনাটি ঘটবে, যে তার প্রাথমিক আয়তন ছিল V1 T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং অন্তিম আয়তন হলো V2 T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। T2 উষ্ণতা অবশ্যই T1 এর থেকে অনেক বড়। তাহলে আয়তন প্রসারণ কত হচ্ছে V2 - V1 এবং উষ্ণতা বৃদ্ধি কত T2 - T1। এবার আমরা জানি যে প্রাথমিক আয়তন বৃদ্ধি প্রাথমিক আয়তনের সঙ্গে সমানুপাতিক। 10 লিটার জল 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যতটা প্রসারিত হবে 15 লিটার জল নিলে তার প্রসারণ আরও বেশি হবে, তাই তো? ঠিক একই রকমভাবে আয়তন প্রসারণ উষ্ণতা বৃদ্ধির সঙ্গেও সমানুপাতি, মানে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে যতটা বাড়বে 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে তার প্রসারণ আরও বেশি হবে। এবং ভেদের সূত্র অনুসারে কি হয় না একই রাশির দুটি সমানুপাতি থাকলে তাদের গুণফলও সমানুপাতি হয়। আমি ঠিক তাই করলাম এবং এই সমানুপাতি চিহ্নটি উঠলে কি আসে, একটি ধ্রুবক আসে যাকে গামা দিয়ে লেখা হয় এবং এই লাইনটিকে আগে নিয়ে গিয়েছি দিয়ে গামার মানটা বের করলাম। গামার মানটা কি আসলো না গামা ইকুয়ালস টু V2 - V1 বাই V1 ইন্টু T2 - T1, অর্থাৎ ক্ষেত্রফল প্রসারণ কি আয়তন প্রসারণ কি না আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি, তাই তো? এবার প্রাথমিক আয়তন যদি আমি 1 ধরে নিই একক ধরি এবং উষ্ণতা বৃদ্ধিকেও একক ধরি তাহলে বলতে পারি আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে একক আয়তনের কোনো কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ আয়তনের প্রসারণ ঘটে তাই তার আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাই তো? আবার আয়তন প্রসারণ গুণাঙ্কের একক আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারি ঠিক আগের মতো করে। দেখা যাবে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি আসবে, এক্ষেত্রেও তোমার V2 - V1
এটা আয়তনের একক, V1ও আয়তনের একক। এই আয়তনের একক কেটে গিয়ে কী থাকবে? শুধুমাত্র উষ্ণতার একক। তাহলে সিজিএস পদ্ধতিতে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কী দাঁড়াবে? সেন্টিগ্রেড ইনভার্স। এসআই পদ্ধতিতে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক দাঁড়াবে কেলভিন ইনভার্স। এবং একই রকমভাবে এর মাত্রাও হবে শুধু উষ্ণতার মাত্রার উপরই নির্ভর করবে, অর্থাৎ থিটা ইনভার্স বা কেলভিন ইনভার্স। তাহলে আজকে আমরা শুধু কঠিনের প্রসারণ পড়লাম। কঠিনের প্রসারণের মধ্যে আমরা পড়লাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ আলফা, আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ বিটা, আর তার আয়তন প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ গামা। এবার আমি তো বার নিয়েছিলাম, তাই না? ওই বারটির যেমন দৈর্ঘ্য ছিল ঠিক তেমন ক্ষেত্রফল ছিল, ঠিক তেমন তার কি বলে আয়তন ছিল। এখন যদি একটি ঘনক নিয়ে এই ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক করা হয়, তাহলে তোমরা খুব অনায়াসেই এই তাদের মধ্যে সম্পর্ক